তাদের ক্ষমতাকে আরো শক্তিশালী করবে, সরকারি দলকে আরো বেশি ইম্পাওয়ার করবে, সেই অধ্যাদেশ গুলাকে বিলে রূপান্তর করবে, বিলের আইনে রূপান্তর করবে। তোর মধ্যে একটা আইন ছিল হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা সংশোধন আইন বা বিল 2026। এই বিলের মধ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ মুহূর্তে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদের স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি বলতে যাদেরকে বোঝাই, মূলত হচ্ছে আওয়ামী লীগের শেষ সময়ে যারা হচ্ছে ভোট দখল করে কারচুপি করে অন্য প্রার্থীদেরকে প্রার্থী হতে না দিয়ে যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে, তাদেরকে অপসারণ করার জন্য একটা অধ্যাদেশ জারি করেছিল যে সরকার চাইলে বিশেষ কোনো পরিস্থিতিতে সরকার চাইলে তাদেরকে অপসারণ করতে পারবে। এখন বর্তমান নির্বাচিত সরকার তো মনে হলো যে হচ্ছে একটা মধু পেয়ে গেল, আমি চাইলে যে কাউকে অপসারণ একটা সুযোগ আছে, তো আমি এটাকে আইনে রূপান্তর করব, আপনারা এটাকে আইনে রূপান্তর করে নিলেন। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, মনে হলো যে হচ্ছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলো, এরকম যে ইস্যুগুলো রয়েছে। এর মধ্য দিয়ে মূলত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা যদি বিরোধী মতের কেউ থাকে, সরকার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই, কোন তদন্ত ছাড়াই নির্বাচিত যে কোনো প্রতিনিধিকে চাইলে অপসারণ করতে পারবে। মনে করেন বিরোধী দল থেকে কেউ মেয়র হলো, কেউ উপজেলা চেয়ারম্যান হলো, সরকার মনে করলো তার দলের জন্য ক্ষতিকর, সরকারি দল যদি মনে করে তার রাজনীতির জন্য ক্ষতি হচ্ছে, এখানে সে একজন নিজস্ব ব্যক্তিকে বসাবে, মানে একজন প্রশাসক বসাবে, তখন সে চাইলে নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে বসাতে পারবে, এরকম একটা আইন রূপান্তর করে দিল। কিন্তু সরকার যেই কেবলটা ঘুরাই নিয়ে আসে সংস্কারগুলো, যে অধ্যাদেশগুলো অন্তর্বর্তী সরকারের আমলে যে অধ্যাদেশগুলো দেওয়া হয়েছে, সেই অধ্যাদেশগুলো যেগুলা সরকারকে জবাবদিহিতার আওতায় আনতো, সেই অধ্যাদেশগুলোকে সরকার বাতিল করে দিয়েছে, ল্যাপস করে দিয়েছে। বলে রাখি, এই যে ল্যাপস করা, সেটাও কিন্তু সংসদে প্রথম সংসদে গিয়ে জেনেছি। আমি একেবারে এই কথাটাই বলতেছি, মাটির মানুষ, মাটি থেকে উঠে এসে আমাদের যে উপলব্ধি, আমরা পুলিশি রাষ্ট্র, আমি সেই যখন আমার বয়স 10-11 বছর 12 বছর, তখন থেকে বিএনপি নেতাদের মুখে পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র এই শব্দটা শুনতে 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 2024 পর্যন্ত পার করেছি। এমনকি 2025-26-এও আমি নির্বাচনের আগ পর্যন্ত পুলিশি রাষ্ট্র শব্দটা শুনেছি বিএনপি নেতাদের মুখ থেকে, একেবারে সেটা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের মুখ থেকে। কিন্তু সেই পুলিশকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িত, বিভিন্ন ভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যাদের সাথে জনগণের একটা বৈরিতা তৈরি হয়ে গেছে, যারা জনগণের সেবক, জনগণকে সাপোর্ট দেওয়ার কথা, জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই জায়গায় সাধারণ জনগণের সাথে বৈরিতা তৈরি হয়েছে, তাদেরকে জনগণের সেবক হিসেবে নতুন করে জনগণের সেবা দেওয়ার জন্য উৎসাহ দিবে, এইরকম কিছু আইন করার জন্য, এবং হচ্ছে তাদের জবাবদিহিতায় আনার জন্য পুলিশ কমিশন করা হয়েছিল। সেই পুলিশ কমিশন নিয়ে কিন্তু হচ্ছে আমাদের এই সংস্কার কমিটি যারা ছিল, যারা হচ্ছে ঐক্যমত কমিশন অংশগ্রহণ করেছিল, তাদের কিছু কিছু জায়গায় দ্বিমত ছিল যে পুলিশ কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বাররা কিভাবে সিলেক্টেড হবে। সেই জায়গায়ও তখন মূলত বিএনপি যেভাবে মোটামুটি প্রপোজাল দিয়েছিল, সেই রকম ভাবে মোটামুটি পুলিশ কমিশনটার ব্যাপারে সুপারিশ করা হয়েছিল, এবং সেভাবেই পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। আমরা সেখানে বিরোধিতা করছিলাম, বলছিলাম যে পুলিশ কমিশন এইভাবে না হয়ে এভাবে হলে আরো শক্তিশালী হতো। কিন্তু সেটাও আমাদের বর্তমান সরকারি দলের কাছে আলটিমেট মেজরিটি পাওয়ার পরে আর পছন্দ হচ্ছে না, তার আগ পর্যন্ত পছন্দ ছিল, এবং সেই পুলিশ কমিশন বাতিল করে দিল। পুলিশ কমিশন যদি হতো, আমরা পুলিশের বদলি গুলার একটা নিয়মের ভিতর আনা যেত, রাজনৈতিক বিবেচনায় সহজে বদলি হতে পারতো না, এবং পুলিশের প্রধান আইজিপি নিয়োগের ক্ষেত্রেও পুলিশ কমিশন ভূমিকা রাখতো। সরাসরি সরকার নিজের পছন্দের ব্যক্তিকে, কাউকে, যে আমরা ঢাকা জেলার এসপি করা হলো, দেখলাম যে এক মন্ত্রীর ওয়াইফকে, কিন্তু মিডিয়াতে বড় বড় নিউজ দেওয়া, প্রথম নারী এসপি হলেন নোয়াখালী জেলার,
প্রথম নারী এসপি হলেন, কিন্তু আসলে যে উনি যে কারো একজন প্রতিমন্ত্রী কি মন্ত্রীর ওয়াইফ, উনি সরাসরি ওনাকে দেখা যাবে এসপি, এগুলোর যোগ্যতার বিবেচনায় পুলিশ কমিশন করতে পারতো। এবং পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি জনগণ দিতে চাইতো সরাসরি পুলিশ কমিশনে দিতে পারতো, এবং তারা সরাসরি স্বাধীনভাবে তদন্ত করে একটা রিপোর্ট পেশ করতে পারতো। কিন্তু সেই অপশনটা আমাদেরকে বন্ধ করে দিল। আমরা জবাবদিহিতায় আনবো কিভাবে? আমাদের এখানে গুম অধ্যাদেশ করে গুম কমিশন গঠন করা হয়েছিল, এবং গুম কমিশন দুর্নীতি দমন কমিশনের মতো একটা কমিশন, যে কমিশনের মাধ্যমে মূলত স্বাধীনভাবে যে কোনো গুমের অভিযোগের তদন্ত করতে পারছে, এবং তারা সেই তদন্ত অনুযায়ী একটা মামলা করতে পারত। কিন্তু সেই গুম কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। এখন যখন আমরা গুম অধ্যাদেশ নিয়ে কথা বলি, আমি সংসদও বলেছিলাম, আমাদের স্বজন শেখ হাসিনার যেরকম স্বজন হারানোর বেদনা ছিল, আমাদের এই সরকারেরও অনেক স্বজন হারানোর বেদনার মতো অনেক মানে খুব আবেগী হয়ে ওঠে। মনে হয় যেন ওনারা গুমের শিকার হয়েছেন বলে আমরা এখন গুম কমিশন গঠন নিয়ে আমরা কথা বলতে পারবো না, সব কথা ওনারাই বলবেন। কারণ ওনারা গুমের শিকার হয়েছেন, সো ওনারা যেটা বলবেন সেটাই ঠিক। এবং গুম কমিশনের যে আইন, সেই আইনের মাধ্যমে যে কোনো গুমের তদন্ত হতো, কিন্তু সরকারের কিছু গুম কমিশনকে একটা প্রথমে হচ্ছে এটাকে সংশোধন করবে বলছে, বিলে সংশোধিত বিল আনবে। সেখানে তারা প্রপোজাল দিচ্ছে যে গুম কমিশনকে একটা মন্ত্রণালয়ের অধীনে আনবে, সরাসরি এটাকে স্বাধীনতা দিবে না, এবং মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করতে হবে। কিন্তু পরবর্তীতে সেটাও বাতিল করে দিল। এবং গভর্নমেন্ট এখানে যে মানে চুরিটা করলো আমাদের সাথে, তারা বলতে চাচ্ছে যে আইসিটি অ্যাক্টে বিচার হবে, অথচ আইসিটি অ্যাক্ট মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যদি বিচার হতো, তাহলে এটা হচ্ছে একেবারে একটা গোষ্ঠীর, একটা জাতি গোষ্ঠীর বিপরীতে ব্যাপক হারে গুম হইতে হবে। এখন আজকে আপনি গুম হলেন, বা আমি গুম হলাম, অন্য কেউ গুম হলো, সেই ক্ষেত্রে কিন্তু এখন কারো কাছে বিচারের জন্য যাওয়ার কোনো সুযোগই নেই। এটা কিন্তু কোনো ফৌজদারি অপরাধ হিসেবেও নেই। আপনার কেউ আপনার উপর হামলা করলো, মারলো, কাটলো, এটার জন্য আপনি বিচার চাইতে পারবেন। গুম কমিশন অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে, এটাকে আইনের উপর না করার মধ্য দিয়ে, আপনি যদি 2-4 বছর 5 বছর যদি একজন সিঙ্গেল করে যদি হচ্ছে গুম হয়ে থাকে, এই ভাই এই মাঝখান এটা কোনো বিচার পাবেন না। এভাবে সরকার মূলত হচ্ছে একেবারে, আমি সময় বেঁধে দেওয়া হয়েছে, এরকম আরো কিছু কথা বলার ছিল ধরে ধরে, গুম কমিশনের মতো, পুলিশ কমিশনের মতো, আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয়, তাই সবকিছুই মূলত হচ্ছে বিএনপি যখন ক্ষমতার বাইরে ছিল, এই সবকিছু তখন দেখতাম যে বিএনপি চাচ্ছে, ওনারাই চাচ্ছিলেন। আমাদের কাছে মনে হচ্ছে আমাদের কথা তো ওনারাই বলে ফেলতেছেন, 31 দফা দিয়ে, এরপর হচ্ছে বিভিন্ন ভাষণে সব পরিবর্তন করে ফেলবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার চেহারাটা পাল্টে গেল। এবং সবচাইতে বেশি যে কথাটা, যে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 2/3 আসন পেয়েছি, আমরাই সংবিধান সংশোধনের অধিকার রাখি। যদিও আমরা সংবিধান সংশোধন চাই, আমরা গণভোটের হিসেবে সংবিধানের রিফরমেশন চাই। আমরা বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বাকি রাজনৈতিক দলের ঐক্যমত কমিশনের সমঝোতায় রিফরমেশনের কথা এসেছে। এর আগে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম। বিএনপি রিফরমেশনের থেকে সরে গেলে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ আমরা যারা পূর্ণ প্রজন্ম আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং আমাদের সাথে যারা ছিল, তাদেরকে নিয়ে আমরা আবার তাহলে নতুন সংবিধান চাইব। যেহেতু বিএনপি তার ঐক্যমতের জায়গা থেকে সরে আসছে, আমাদেরও সেই আমাদের পূর্ণ জায়গায় ফেরত যেতে হবে। তো বিএনপি যখন এই কথাটা বলেন যে হচ্ছে জনগণ আমাদেরকে সাপোর্ট দিয়েছে, 51% আমরা সাপোর্ট পেয়েছি, শুধু আমরা যেভাবে চাইবো সেভাবে হবে, এবং আমরাই এই অধিকারটা রাখি। আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, আসলে হচ্ছে আপনারা তখন বলতেন যে গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে, এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং এই অনুযায়ী আপনারা গণভোটে হা দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করবো না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। তাহলে 220টা আসন কেন 100টা আসন পাইতেন কিনা সেটা দেখা যাবে। সেটা তো তখন বলেন নাই। ওই যে জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না, নিজ মুখেই স্বীকার করতেছেন যে
আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি, চাপে পড়ে। কার চাপ? জনগণের চাপ ছিল, এবং জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস পুরো করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছে। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু, গণভোটের বাস্তবায়ন করবেন। গণভোটের প্রশ্ন বলতেন যাচ্ছে, ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, হাফ বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবো, সেটা উত্তর বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন সেই অহংকারী হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো, সিএনজি ওয়ালা বলে বিএনপি এটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাদারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেট স্টেডিয়াম না থেকে ক্যামেরা ঘোরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হলুদুল করে বুয়া বুয়া করে স্লোগান দিয়ে উঠবে, মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার? আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনতা যাচাই করবে। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমার মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেভাবে মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আপনার এই যে উবার চালক, যারা জীবিকা নির্বাহ করে উবার চালিয়ে, তারা তেল পায়নি গত 2 মাস ধরে, তাদের সংসার কিভাবে চলতেছে? এই সংসার কি হচ্ছে সরকারের সেই ফ্যামিলি কার্ড দিয়ে চলতেছে, কৃষি কার্ড দিয়ে চলতেছে? এই টাকাগুলো আপনি যখন একজন মানে মহিলাদের কর্মক্ষেত্র তৈরি না করে নারীদের, আপনি তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করতেছেন, এই টাকাটা কোথা থেকে আসবে? এভাবে ইনফ্লেশন তৈরি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে, এবং পুরো জাতি এটা ভোগ করবে। এই ধরনের অবাস্তব কাল্পনিক কিছু ডিসিশন নিয়ে মূলত দেশের অর্থনীতি, দেশের মানুষের চিন্তা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সবগুলোকে সরকার গলা টিপে ধরছে। অনেক কথাই ছিল, আর কথা বলবো না, শুধু সর্বশেষ বলবো, সরকার মুখে মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সরকার সবার আগে এসালাম, সবার আগে মানব পাচারকারী, অর্থ পাচারকারীদেরই জায়গা করে দিচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছন থেকে টেনে ধরা হচ্ছে, যাতে করে এই বাংলাদেশ আবার দাঁড়াতে না পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।